আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পার্ট টুর সবচেয়ে মানে আনপ্রেডিক্টেড বলবো না, প্রেডিক্টেড সাবজেক্ট হচ্ছে জিএফআই। কারণ জিএফআই যারা পার্ট ওয়ানে পরীক্ষা দিয়ে এসছেন তাদেরকে আবার রিপিট পরীক্ষা দিতে হবে পার্ট টুতে জিএফআই। আহ আপনারা যারা আছেন ম্যাক্সিমামই তো জিএফআইটা সবাই তো কমপ্লিট করে আসছেন, তাই না? আমার যদি মানে রেসপন্স নিতে যদি কোনো প্রবলেম না হয়, সবাই পার্ট ওয়ানটায় জিএফআই পরীক্ষা দিয়ে আসছেন। কিন্তু গ্যাপ থাকছে যারা ধরেন একদম ইমিডিয়েট ফার্স্ট এক্সামে জিএফআই পড়ে এসছে, তাদের জন্য একটু ইজিয়ার, যে মনে থাকছে যে লাস্ট বার পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু আবার অনেকেই আছেন দুই তিন বছর দুই 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 তিন ব্যাচ আগে পরীক্ষা দিয়েছে, এখন ওরকম করে মনে নেই যে জিএফআইটা আসলে কেমন আছে বা কি অবস্থা। তো সবকিছু মিলিয়ে জিএফআইটাতে পাশ করতে গেলে টেকনিক্যালি আমরা কোন জায়গাটাতে ফলো আপ করবো বা কি, কোন জায়গাটাতে মনিটর করব, সেটা নিয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করব আজকের ক্লাসে। সবকিছু মিলিয়ে জিএফআই তে কিন্তু আমাদের নাম্বার অফ ক্লাসটা আমরা একটু কম নিব, কারণ জিএফআই তে যেহেতু আপনারা পার্ট ওয়ানে পড়ে আসছেন, আর পার্ট টু তে আমরা যে গাইডলাইনটা দিব, তারপরে এটা টেকনিক্যালি ছোট করার মতো একটা স্কোপ থাকবে। সেই হিসেবে আমরা এখানে একটু টাইমটা কম দিব। মানে টাইম কম দিব মিনস হচ্ছে ক্রেডিট অপারেশন, ট্রেড ফাইন্যান্স, রিস্ক ম্যানেজমেন্টে যেমন আমাদের নাম্বার অফ ক্লাসটা বেশি থাকবে, জিএফআইটি তে কিন্তু আমাদের নাম্বার অফ ক্লাসটা একটু কম নিব আমরা। কম থাকবে, আমরা ওভারঅল আলোচনা করলেই আপনাদের ক্লিয়ার, কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যাবে। মানে এই আমি কম ক্লাস নেওয়া মানে হচ্ছে যে ভাই আপনি কম ক্লাস নিবেন তাহলে কেমন হবে ব্যাপারটা না। আমি কম ক্লাস নিব মানে হচ্ছে আমি বলার চেষ্টা করছি সাবজেক্টটা সোজা। সাবজেক্টটা সোজা যেহেতু আপনি পড়ে আসছেন, আপনাকে জাস্ট আমি একটা গাইডলাইন দিয়ে দিব এবং ভাইয়া, একটু কথা ছিল। জি। আমরা পাই নাই সিএ পাই, আমি আমি নিজেও পাই নাই। আমি করে আসি না, আগে পাস করছি তো এটা পাই নাই আর কি। পাই তো নাই। আমাদের বিষয়টা পাই দেখে নাই। একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পাই নাই পাই নাইটা ধরে নিয়ে আমি যাচ্ছি। যারা জিএফআইটা পান নাই, অর্থাৎ আচ্ছা জিএফআইটা পান নাই, বা কারণ হচ্ছে আপনারা জিএফআই পরীক্ষা দিতে হয় নাই, তাই না? পার্ট ওয়ানে জি পরীক্ষা দিতে জি হয়নি, জি, যেভাবে পরীক্ষা দিতে হয় নাই। তার আগেই পাস ছিল নাকি? জি জি। আচ্ছা, জিএফআই পরীক্ষা দেন নাই কয়জন আছেন একটু বলবেন? দেই নাই, আগেই পাস হয়েছিল। আচ্ছা আমি ঠিক একজন আছে। আছি, রায়হান। আমিও দেইনি। ফেরদৌসী আপু দেয় নাই, আর অন্যান্য যারা আছে তারা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। যাকে ভাই আমি একটু বলবো, জি। আমরা যারা দিয়েছি তাদের জন্য আপনি সাজেশনটা আর ম্যাটেরিয়াল গুলো আগে দিয়ে দিলে আমাদের জন্য একটু বেটার হতো। মানে যারা আমরা দিয়েছি তাদের জন্য। তো বাবাকে দে। আচ্ছা, জি আমরা ভাই, প্রিপারেশন নিতে হবে সাজেশন এটা। সিনপসিস দিয়ে দিব, এগুলি কোনো সমস্যা নাই, এগুলি আগেই দিয়ে দিব। জি জি। সমস্যা নেই, এটা এই সাবজেক্টের সাজেশন সবকিছু রেডি আছে। আমি শুধু সাজেশনটা একটু রিভাইজ করব, একটু নতুন সিলেবাসের সাথে অ্যাড করব। আর খুব বেশি কাজ নাই, এই সাবজেক্টে সবকিছু মোটামুটি রেডি আছে। তাহলে আমরা এটার সাথে সাথে অন্য সাবজেক্ট গুলোতে একটু ফোকাসটা বেশি দিতে পারবো আর কি, আমাদের জন্য একটু হেল্পফুল হবে যারা আমরা করে আসছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট আজকের ক্লাসটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা টেকনিক্যালি সাবজেক্টের আসলে পরস এন্ড কনস গুলি জানার চেষ্টা করব। এখানে পজিটিভ দিক কি থাকে, নেগেটিভ দিক কিছু থাকলে সেটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই সাবজেক্টের ক্ষেত্রে এটা যেহেতু পার্ট ওয়ানে ছিল, আর পার্ট ওয়ানে সকল সাবজেক্টই আমরা বাংলা ইংরেজি কভার করেছি, এই সাবজেক্টটাও আমি বাংলা ইংরেজি কভার করছি। কেউ যদি মনে করেন যে এই সাবজেক্টটা বাংলা লিখতে চান, এটা চাইলে বাংলা লিখতে পারবেন। কারণ এই সাবজেক্টে যেহেতু নিজের মতো করে লেখা যায়, সো বাংলা লিখতে চাইলে এই সাবজেক্টে নিজের মতো করে কিছু জায়গায় অ্যাড করতে পারবেন, চাইলে বাংলা লিখতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না, আমি ইংরেজিতেই লিখবো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের একটা যে চ্যাপ্টার ওয়াইজ যে শিট থাকে সেটাতে বাংলা ইংরেজি একসাথেই থাকে। সুতরাং যারা ইংরেজিও দিবেন, যদি মনে করেন যে বাংলাটা একটু রিডিং পড়ে নিলাম আগে তারপরে ইংরেজি পড়ছি, হোয়াটএভার ইট ইজ, হতে পারে, কোনো সমস্যা নাই। আমি আমাদের আজকের ক্লাসে মানে যারা আগে জিএফআইটা পাননি, তারা ওরকম করে মানে আহ, ভরসাহীন হওয়ার কোনো সুযোগ দরকার নাই।
কারণ আমি সবাই প্রেসার এই হিসাব ধরেই জিএফআইটা নিই। বাই নেচার জিএফআই এর সিলেবাসটা আমার কাছে ছোট, আমি ছোট করে পড়াতে পারি, পড়াতে অভ্যস্ত। দ্যাটস ওয়াই আমি বলেছি যে এই কোর্সটা আমরা একটু ছোট করে নিব, এই সাবজেক্টের কোর্সটা। কারণ গত বছরও যারা আমাদের সাথে ছিলেন, গত বছর যারা আমাদের সাথে ছিলেন, মোহাম্মদ আলী ভাই আছেন, যারা একজন আছেন, কিন্তু একজন দুইজন যারা আছেন তারা পরীক্ষা দেন নাই। সালমা আপা আছেন, তারা আসলে গত বছর পরীক্ষা দেন নাই, পরীক্ষা দিলে ওনারা পাশ করে যেতেন। আর অন্যান্য যারা আছেন তারা নতুন। তার মানে গত বছর আমাদের আসলে যারা জিএফআইটা আমাদের সাথে ক্লাস করেছে, রেগুলার ক্লাস করেছে বা ক্লাস করেছে যারা, পরীক্ষা দিয়েছে যারা, তাদের রেজাল্ট কারোরই খারাপ হয়নি। হয়নি। এটা আমরা ছোট করে পড়াই। আমি হয়তো 6টা বা 7টা ক্লাসে এই সাবজেক্টটা কভার আপ করে ফেলতে পারবো, বুঝছেন? তাহলে বাংলা বাংলা চাইলে লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আর সাজেশনটা আমি নেক্সট উইকে চেষ্টা করবো, আমাকে ফারহাদ, একটু সময় দিতে এই হবে। ফারহাদ, একটা দুইটা ফারহাদ, সাবজেক্ট করে আমি আসলে সাজেশন প্রোভাইড করব, মানে আমাকে ব্যালেন্স রাখতে হবে পার্ট 1 এবং পার্ট 2। দেখিস না তোকে বলছো যে আর প্রথমেই সাজেশন, ধরেন নেক্সট উইক হয়তো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট আমি সাজেশন কভার করবো, তবে অনেকে বেশিরভাগ রিকোয়েস্ট করেছে রিস্ক ম্যানেজমেন্টের সাজেশনটা দেওয়ার জন্য। আমি রিস্ক ম্যানেজমেন্টের সাজেশনটা আগে রেডি করব, তারপরে আপনাদের অন্যান্য সাবজেক্টগুলির সাজেশন রেডি করব। ওকে, পার্ট 1-এ যেটা পড়ে আসছেন, অথবা আহ, যেভাবে পড়েছেন বা না পড়েছেন, আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করব যে আসলে জিএফআই তে কি আছে। যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে হয়তো একটু একটু একঘেয়েমি মনে হবে, কারণ তারা কোয়েশ্চেন প্যাটার্নটা প্রায় জানেন। যারা নতুন আছে তাদের জন্য আপনারা একটু একটু টাইম কনসিডার করেন। সাধারণত কোয়েশ্চেন হয়, আহ যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, কোনো ধরনের রাগঢাক, কোনো ধরনের স্পেসিফিকেশন লিমিটেশনস নাই। প্রত্যেকটা কোয়েশ্চেনেই দেখেন এ বি সি, 3টা কোয়েশ্চেন থাকছে, এ বি সি, এ বি সি, এ বি, এ বি, তারপরে এ বি, এ বি সি, এ বি সি, এই টাইপের কোয়েশ্চেনে থাকছে। তাহলে আহ একটা 20 মার্কসের কোয়েশ্চেনের জন্য আপনাকে আসলে লিখতে হবে 3টা কোয়েশ্চেন। তার মানে একটা কোয়েশ্চেন কন্টেন্ট করছে 6 থেকে 7 মার্কস। তাহলে যখন আপনি পরীক্ষার প্রিপারেশন নিতে যাবেন, তখন আপনি মাথায় রাখবেন আপনি আসলে কিভাবে পড়বেন। 6-7 মাসের মধ্যে, 6-7 মার্কসের জন্য যদি আপনি লিখতে চান, তাহলে খুব বেশি লেখার কিন্তু দরকার নাই। 2 পেজ, 2 পেজ, তারপর অথবা 2.5 পেজ, অথবা 3 পেজ। হ্যাঁ না, 20 মার্কসের জন্য 3টা কোয়েশ্চেন লিখবেন, 3টা কোয়েশ্চেন হয়তো একটা কোয়েশ্চেন ভাইয়া, আড়াই। একটা কোশ্চেন ছিল। জি। ভাই, আমরা ফার্স্ট পার্টে যারা জিএফএ পাস করেছি, ওই বইটাই কি সেকেন্ড পার্টে এসেছে নাকি আবার সেকেন্ড পার্ট ওই হিসেবে অন্য বইটা, একটা বই? ওই বইটাই সেকেন্ড পার্ট, ওই বইটার কোয়েশ্চেন প্যাটার্নটাই সেকেন্ড পার্ট, সবকিছু জাস্ট পার্ট 1-এ যেটা ছিল সেটাকে কনভার্ট করে সেকেন্ড পার্টে নিয়ে আসছে। এতটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ওকে ভাইয়া। ইভেন এখানে যে আমরা প্রথম দিকে ধারণা করেছিলাম যে নতুন কোনো টপিকস হয়তো অ্যাড করবে, বইটাকে একটু রিভাইজ করবে, সেরকম কোনো ইন্টিমেশনও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই। সো এখন পর্যন্ত যেহেতু পাইনি, আর যেহেতু স্বাভাবিকভাবে যদি কোনো রিভাইজ, কোনো ইন্টিমেশন আসতো, কোনো কিছু আসতো, তখন সাবজেক্টের নামের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আসার কথা, কিন্তু সেরকমও কোনো চেঞ্জ নেই। সো আমরা আসলে গত বছরের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের প্রিপারেশনে আমরা যাবো এবার। যেটা বলছিলাম যে প্রত্যেকটা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন, প্রত্যেকটা সেটের জন্য 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। আপনি আসলে প্রত্যেকটা 6-7 মার্কসের কোয়েশ্চেনের জন্য 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখতে হবে, এরকমই এনাফ। মানে অনেকেই 4টা 5টা পৃষ্ঠা লেখে প্রথম 2টা কোয়েশ্চেন, পরের দিকে তাড়াহুড়া করে কোয়েশ্চেনটা ছোট হয়ে যায়। তখন দেখা গেল যে প্রথম কোয়েশ্চেনে একটু ভালো মার্কস পেলেও পরের কোয়েশ্চেনে বিলো অ্যাভারেজ মার্কস পায়, তখন কিন্তু পাশ করাটা একটু টাফ হয়ে যায়। এখানে একটা খুব ভালো অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন এক সেটে থাকে, কোনো কারণে এক সেটের কোয়েশ্চেনের সাথে অন্য একটা সেটের কোয়েশ্চেনের মার্চ হয় না। কোনো ধরনের ম্যাথের অব্লিগেশনস নাই, শুধুমাত্র ডেসক্রিপটিভ আলোচনা এবং কিছু কনসেপচুয়াল বেসিক জিনিস আপনি ভালোভাবে মাথায় রাখতে পারলে এই জায়গাটাতে প্রথম যে 8টা কোয়েশ্চেন আছে সেই 8টা কোয়েশ্চেনে ভালো করার সম্ভব। 9 নম্বরে শর্ট নোট থাকে, যে কোনো 5টা শর্ট নোট আপনাকে অ্যান্সার করতে হতে পারে। এখানে শর্ট নোট দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে 5টা সবচেয়ে ব্রিদিং স্পেস ভালো। 3টা শর্ট নোট আপনার আউট অফ রেঞ্জে থাকলেও আপনি 5টা শর্ট নোট ইজিলি অ্যান্সার করতে পারেন। জিএফআই এর ক্ষেত্রে সবচেয়ে যেটা বেনিফিটেড পয়েন্ট, সেটা হচ্ছে জিএফআই তে কিছু
10 মার্কস, 20 মার্কসের 10টা শর্ট নোট দিবে। এটা জিএফআই তে আপনাকে সবচেয়ে বেশি বেনিফিটস দিবে। যদি 100তম ব্যাংকিং মানে এখানে কোশ্চেনেই বলা আছে, দেখেন, ব্রিফলি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এটা গত বছর অ্যাড করেছে। ব্রিফলি অ্যান্সার গত বছর অ্যাড করেছে। এর আগের কোয়েশ্চেন দেখেন, এই 10 মার্কসের কোয়েশ্চেনটা কি ছিল? এটা 99। ব্রিফলি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এবার আমি 98-এ যাই, এটা 98। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, অ্যান্সার ইন প্রেফারেবলি ইন ওয়ান সেন্টেন্স। তাহলে আগে যখন প্রশ্ন ছিল তখন এটা লেখা ছিল যে একটা সেন্টেন্সে অ্যান্সার দেওয়াটাকে তারা প্রেফার করছে। এটা আমি 97 দেখেছি। 98 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনে বলা হয়েছে রাইট শর্ট নোট, এখানে বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার ইজ দ্য প্রেফারেবল ইন ওয়ান সেন্টেন্স। এবার আমরা যদি 97-তে আসি, অ্যান্সার ইজ প্রেফারেবল ইন ওয়ান সেন্টেন্স। 96-তে যদি আসি, অ্যান্সার ইজ প্রেফারেবল ফর ওয়ান সেন্টেন্স। তাহলে প্রথম 96, 97, 98 এই 3 ইয়ারে যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার লিখতে বলেছে 10টা, সেটার ক্ষেত্রে লেখা ছিল অ্যান্সার ইজ প্রেফারেবল ইন ওয়ান সেন্টেন্স। তাহলে ওয়ান সেন্টেন্সে যদি আপনি কোনো একটা অ্যান্সার শেষ করেন, ইউ হ্যাভ টু বি অবলাইজ টু অবটেইন 2 মার্কস। যদি একটা সেন্টেন্সে যদি লেখা থাকে, ধরেন আপনাকে লিখলো অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি অ্যাক্ট 1994, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ডিরেক্টরস অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি কতজন মেম্বার থাকে আপনি, এখন আপনি যদি এটার অ্যান্সারটা এক লাইনে লিখে দেন, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে কোনো সমস্যা নাই। আগের কোয়েশ্চেন অনুযায়ী ছিল। লাস্ট 2টা কোয়েশ্চেন এই প্যাটার্নটা চেঞ্জ করেছে। কিন্তু মানে অনেস্টলি স্পিকিং, কেউ কিন্তু এই জায়গাটাতে কর্ণপাত করে নাই। হ্যাঁ, কেউ এই জায়গাটাতে কর্ণপাত করে নাই। লাস্ট বারে আমি ধরিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু আমার সাথে যারা ছিলেন তারাও হয়তো জায়গাটা ওয়াকিবহাল, বুঝতে পেরেছেন। কিন্তু অন্য কারো কাছে যত মার্কেটে বিভিন্ন বই পাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পড়ায়, বিভিন্ন বই, এই যে বিভিন্ন বই পাওয়া যায় মার্কেটে, তো বইয়ের কোনো অভাব নাই। এই জায়গাটাতে কেউ একটু আইডেন্টিফাই করতে পারলো না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস লাইন অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের লাইনের মধ্যে পার্থক্য কি। মানে এখন আমরা বলার পরে আপনি হয়তো দেখবেন, দেখার সাথে এখন আপনার মনে হচ্ছে ও এটা তো আসলে এটা মিন করেছে। কিন্তু যখন যারা পরীক্ষা দিচ্ছেন, গত বছর পরীক্ষা দিয়েছেন বা তার আগের বছর যারা পরীক্ষা দিয়েছেন, সবার মাথায় সেট হয়েছে এগুলি সব ওয়ান সেন্টেন্স অ্যান্সার। কিন্তু 99 আর 100-তে কিন্তু আপনাকে ওয়ান সেন্টেন্স অ্যান্সার দিতে বলে নাই। আপনাকে বলেছে ব্রিফলি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছে। তাহলে আপনি ব্যাখ্যা করতে গিয়ে এইটাকে অ্যান্সার লিখেছেন এক লাইনে, কেউ কেউ একটা ওয়ার্ডেও অ্যান্সার লিখেছেন, তাহলে কিন্তু এই জায়গাটাতে মার্কসটা কমবে। এখন ব্রিফ যেহেতু চেয়েছে, ব্রিফলি অ্যান্সার, ব্রিফলি মানে দিবেন আপনি, তার মানে এই না যে একটা জিনিস একদম এলোমেলো করে ফেলবেন, একটা 2 মার্কসের কোয়েশ্চেন জন্য 1 পৃষ্ঠা লিখবেন, এটা কিন্তু বলেন। মানে আপনি যে অ্যান্সারটা লিখছেন লজিক্যাল ওয়েতে সেটাকে এক্সপ্লেন করে লিখার ব্যাপারে তারা আপনাকে এনকারেজ করছে। তাহলে এবার যখন আমরা এই 10টা প্রশ্নের প্রিপারেশন নিব, আমার ডেটাটা আমি জানা থাকলেই হইলো। ডেটাটা জানা থাকলে সেটা দিয়ে আমি আগে পরে 1-2 লাইন মিলিয়ে সেটাকে গোছায় লিখতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন এখানে ডি নম্বর চেয়েছে রাইট দ্য ফুল ফর্ম অফ সিবিএস এন্ড বিসিপি। তাহলে এটা আমি যখন সিবিএস এর ফুল ফর্ম যেটা জানি সেটা আমি লিখে দিব, বিসিপির যে ফুল ফর্ম যেটা জানি সেটা আমি লিখে দিলে এখানে আসলে অ্যান্সার কভার হয়ে যাবে। তারপর বলা আছে অ্যাজ পার ক্লজ এত, ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অফ এ কোম্পানি শ্যাল বি, কত হতে পারে, when number of directors is 20 and when number of directors is less than 20। লেস দেন 20 অথবা আপার দেন 20 হলে কতজন থাকবে, সেটার একটা স্পেসিফিকেশন দেওয়া আছে সার্কুলারে বা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। আমি যেটা লিখবো, আমার এখানে 2টা ইস্যু বলেছে, 2টা ইস্যু 2টা পয়েন্টের ভিতরে ব্যাখ্যাতে
আমি দুইটা জিনিসকে আলাদাভাবে 2 লাইন বা 3 লাইন বা 4 লাইনে লিখে দিলে হবে। যেটা আমাকে আগে বলা ছিল যে 1 লাইনে লিখতে, সেটা আমি এখন একটু ব্রিফলি লিখবো। 1 লাইনের কনসেপ্টটাকে আমি মাথা থেকে সরিয়ে ফেলি। তবে স্বাভাবিকভাবেই আগের 3টে কোয়েশ্চেনে যখন সিঙ্গেল অ্যান্সারে যখন ছিল, তখন মাল্টিপল চুজ টাইপের অ্যান্সারের উপর প্রায়োরিটি দেওয়া হয়েছে। এখনো মাল্টিপল চুজ টাইপেরই অ্যান্সার, বাট এটাকে একটু লিখে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। 10 মার্কসের এই কোয়েশ্চেনটা আপনার জন্য সবচেয়ে বেনিফিটেড পয়েন্ট। শর্ট নোটটা আপনার জন্য বেনিফিটেড পয়েন্ট, কারণ শর্ট নোট 8টা শর্ট নোট থেকে 5টা শর্ট নোট, মানে গুলি মিস হলেও আপনাদের কমন পড়া মিস হবে না। সুতরাং পড়ি না, 5টা আমি ইজিলি সুন্দর করে লিখতে পারবো। এখানে গত বছর কমন পড়েছে আমার কমিউনিটি রিলেশন, কাস্টমার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট, মার্কেট পজিশন। কমিউনিটি রিলেশন রিলেশন যেটা, এটা আমি পড়াই নাই, আর বাকি অন্য শর্ট নোট গুলি সব আমাদের পড়ানো থেকে আসছে। শুধু ওই কমিউনিটি রিলেশনটা আমরা আমাদের সাজেশনে ছিল না, বা কনসেপ্ট আলোচনায় ছিল না। তাহলে শর্ট নোট এবং সংক্ষিপ্ত, শর্ট অ্যান্সার, শর্ট নোট, এই দুইটা কোয়েশ্চেনের প্যাটার্নটা আমরা বুঝতে পেরেছি। ফার্দার মোর এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনে যখন যাব, আমরা অলরেডি বলেছি 2-3টা করে কোয়েশ্চেন থাকে, 3টা করে কোয়েশ্চেন থাকছে, 5-6 মার্কসের করে লিখতে হবে। 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার মতো লেখার মতো করে প্রিপারেশন নিলেই হবে। এখানে তড়ি ঘড়ি করে অনেক বেশি কিছু লিখতে হবে, অনেক বেশি পড়া পড়া মনে রাখতে হবে, এই টাইপের কনসেপ্টে ঢুকার দরকার নেই। ফার্দার মোর এখানে যেহেতু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন কমন পড়ে, মানে এক চ্যাপ্টার থেকেই সাধারণত কোয়েশ্চেন আসে, সুতরাং আমি ওই চ্যাপ্টারটা ভালো করে যদি পড়তে পারি, তাহলে আমার সেখান থেকে অ্যান্সার করাটাও ইজি হয়, মানে খুব বেশি কঠিন আমার জন্য। অ্যালার্মিং ইস্যু আছে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন আমরা মডিউল 3 পড়তে যাব, তখন আমরা দেখব সেখানে কোনো একটা ব্যাংকের সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অথবা চেয়ারম্যান ইত্যাদি নিয়োগ, নিয়োগ পদ্ধতি, তাদের রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন আসে। এখন আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম কোন একটা ব্যাংকের সিইও, ডিরেক্টর বা অন্যান্যদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে বিভিন্ন সময় টাইম টু টাইম সার্কুলার প্রোভাইড। ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলির সাথে অ্যালাইন করানো সার্কুলার গুলি আপনার একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, মানে আপনি একটু দেখতে হবে। মানে এখানে নতুন এডিশনাল একটা কাজ, যে বাংলাদেশ ব্যাংকের কয়েকটা সার্কুলারেও কিপিং টাচে নিতে হবে, তাহলে আপনি ওই জায়গাটাতে আপডেটেড থাকবেন, ভালো করে লিখতে পারবেন। বিশেষ করে এমডির যে প্রশ্নটা আসে, সেটা কিন্তু সার্কুলার রেফারেন্স দিয়ে বলে দেয় যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার নাম্বার, বিআরপিডি সার্কুলার নাম্বার এইটা অনুযায়ী কোনো একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের রেসপন্সিবিলিটি ব্যাখ্যা করবে। আমি সার্কুলারকে কিন্তু রেফার করি, সার্কুলারকে যেহেতু রেফার করে দেয়, তখন আমার ওই সার্কুলার যেভাবে বলা হয়েছে সেই জায়গাটাতে কনসেন্ট্রেট দিয়ে যদি আমি লিখতে পারি, তাহলে মার্কসটা বেশি আসার সম্ভাবনা থাকবে। সেজন্য এই সাবজেক্টে এডিশনালি আমাকে একটু সার্কুলারের জায়গাটাতে একটু নজর দিতে হবে। সার্কুলারটা একটু ভালোভাবে দেখলে আমাদের জন্য, মানে ভালো মার্কস লেখা অথবা ভালো কিছু ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট একটু একটা জিনিস আপনি চেষ্টা করছেন। এটা মনে হচ্ছে 96 প্রশ্ন আসছে। আহ, এই যে দেখেন, এই প্রশ্নটা একটু দেখেন। State the duties and responsibilities of Chief Executive Officer CEO of a commercial bank as per BRPD Circular number 18 dated 27 অক্টোবর 2013। তাহলে আপনাকে বলে দিছে যে ওই সার্কুলারের ক্ষমতা বলে, ওই সার্কুলারের আলোকে আপনি আপনার ব্যাংকের বা কোনো একটা ব্যাংকের সিইওর রেসপন্সিবিলিটি কাটেন। এখন হয়তো আপনাকে এই সার্কুলার বলবে না,
যে সার্কুলার নাম্বার 18 কথা বলবো না, এখন সার্কুলারটা একটু চেঞ্জ হয়েছে, নতুন সার্কুলার আসছে। প্রতি বছর বছর সাধারণত এমডি বা সিওর সার্কুলার নিয়ে নতুন সার্কুলার হয়। আমরা এখন আপডেটেড সার্কুলার ব্যাপারে একটু কনসেন্ট্রেশন দিব। বাট এই সার্কুলার, দুই চারটা সার্কুলার, মাত্র 4টা বা 5টা সার্কুলার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের একটা, তারপরে হচ্ছে সিইওর একটা, চেয়ারম্যানের একটা, বা অন্যান্য বোর্ড অফ ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি। এই 3টে সার্কুলার মোটামুটি আমাদের একটু এই পরীক্ষার জন্য করতে হবে। আর ভ্যাসেলের একটা পার্ট যেটা রিস্ক ম্যানেজমেন্ট আমরা পড়েছি, সেটার একটা অংশ এখানে চলে আসবে, সেটার একটা কমপ্লিট একটা অংশ এখানে আসবে। তো সেই পার্টটা এই যে কার 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 টিয়ার 1 টিয়ার 2 ক্যাপিটাল, এগুলি সব এই এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, মানে এইখানে আমরা কিন্তু ক্রেডিটে একটা চ্যাপ্টারকে রিস্ক ম্যানেজমেন্টের সাথে অ্যাড করেছি, এই সাবজেক্টও একটা চ্যাপ্টারকে আমরা রিস্ক ম্যানেজমেন্টের সাথে অ্যাড করতে পারবো। রিস্ক ম্যানেজমেন্টের 2টা চ্যাপ্টার, রিস্ক ম্যানেজমেন্ট খুব পাওয়ারফুল সাবজেক্ট আমাদের জন্য। কারণ কি? কারণ রিস্ক ম্যানেজমেন্টের 2টা চ্যাপ্টার আপনাদের এখনকার পরীক্ষার 2টা সাবজেক্টে 2টা চ্যাপ্টার হিসেবে ট্রিট হবে। হ্যাঁ, এটা খুব বড় জিনিস। এটা আপনার জন্য খুব ভালো জিনিস যে আহ, আমরা তো মনে আছে গতকালকে, আজকে সকালে, আজকের আগের ক্লাসটাই বলেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আছে, অপারেশনাল রিস্কের একটা চ্যাপ্টার আছে, যেটা ক্রেডিট অপারেশনও অ্যাড করা হয়েছে। সেটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট থেকে পড়বো। যদিও যারা আপনারা মানে আপনারা তো কেউ নাই আপাতত, শুনে থাকবেন। আমি যখন জিএফআই তে গত বছর পড়াচ্ছিলাম, তখন আমি বলছিলাম, মানে তখন আমি মানে একটু আফসোস করে বলছিলাম যে ইস, আপনারা যদি পার্ট 2 তে থাকতেন, তাহলে আপনাদের একটা চ্যাপ্টার নিজেদের পড়তে হতো না, রিস্ক ম্যানেজমেন্ট থেকে একটা চ্যাপ্টার আপনাদের কভার হয়ে যেত। তো এখন আর আপনাদের ওই আফসোসটা সম্ভবত নাই, কারণ রিস্ক ম্যানেজমেন্ট থেকে এখন আপনাদের শুধুমাত্র একটা চ্যাপ্টার কভার হচ্ছে না, আমার হিসাব অনুযায়ী 1.5, 1.5টা চ্যাপ্টার কভার হবে, একটা ফুল আর একটা আংশিক। ফুল হবে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে চ্যাপ্টারটা আছে সেটা, আর আংশিক হবে, আমরা বলেছিলাম রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসের ভ্যাসেলটা ভালোভাবে যারা পড়বে তাদের এখানে একটা অংশ সেখান থেকে কভার হবে। একটা অংশ সেখান থেকে কভার হবে, মানে এই প্রশ্নটা পুরোটাই ভ্যাসেল থেকে আসছে। হোয়াট ইজ ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিও, এটা আমরা ভেসেলে পড়বো। ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ কার ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিও, ভেসেলের প্রশ্ন। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ টিয়ার 1 ক্যাপিটাল, ভেসেলের প্রশ্ন। স্টেট দ্য ইন্ডিকেটরস অফ লিকুইডিটি রিস্ক, এটা ভেসেলের প্রশ্ন না, এটা রিস্কের প্রশ্ন, রিস্কের পার্ট থেকে আসছে। তারপরে এখানে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের যে প্রশ্নটা আসছে, তাহলে আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? রিস্ক ম্যানেজমেন্টটা ভালো করে পড়তে হবে। রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে পারা মানে আরো 2টা সাবজেক্টে 2টা চ্যাপ্টারে, এখানে তো 2টা চ্যাপ্টার হয়ে যায়, 2টা চ্যাপ্টারে আপনার হেল্প হওয়া, মানে এটা আপনাদের জন্য খুব ভালো নিউজ। সুতরাং আমরা যখন রিস্ক ম্যানেজমেন্টটা পড়বো রিস্কে, তখন আমি বলবো যে এটা কিন্তু আমাদের জিএফআই তো থাকবে, ওইখানে আপনারা নিজেরা পড়ে নেবেন, আমার শুধুমাত্র শিটটা দিয়ে দিলে হবে। কন্ডিশনটা এরকমই হবে, কারণ রিস্ক ম্যানেজমেন্টে, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আমি যেভাবে পড়বো, জিএফআই এর শিটটা আমি সেই ইনফরমেশন নিয়ে তৈরি করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে জিএফআই এর শিটটার চেয়ে, জিএফআই এর বইয়ের চেয়ে রিস্ক ম্যানেজমেন্টের বইটা ভালো লিখেছে। কারণ রিস্ক ম্যানেজমেন্টে তো রেগুলেশনের প্রায়োরিটি দিয়ে লিখেছে, দ্যাটস ওয়াই ওই বইটা ভালো লিখেছে, এই জন্য আমি ওইটাকে এটার সাথে ট্যাগ করে দিই। সাইমultaneously আমি রিস্ক ম্যানেজমেন্টকে ক্রেডিটের সাথে ট্যাগ করাচ্ছি, একটা সাবজেক্ট, একটা চ্যাপ্টার। জিএফআই তে 2টা চ্যাপ্টারের সাথে ট্যাগ করাবো। তাহলে কেউ যদি এবার একটু মনে করেন যে ভাইয়া তাহলে তো কাজটা অনেক সোজা হয়ে গেছে, কি কাজ সোজা হয়েছে? ভাইয়া আমি শর্ট নোটটা খুব ভালো করে পড়বো, ভালো কথা, এক সেট প্রশ্ন কভার হলো। ভাইয়া আমি সংক্ষিপ্ত প্রশ্নটা ভালো করে পড়বো, ঠিক আছে, ভালো কথা, 2টা সেট কভার হলো। ভাইয়া যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষা দিবই, তাহলে রিস্ক ম্যানেজমেন্টের, এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট যেটা, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বো। সেটার মতো করে তো বলেছেন এখানে একটা প্রশ্ন আসবে, হ্যাঁ আসবে। তাহলে আমার 3 নাম্বার সেট কভার হয়ে গেল। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট আপনি বলছেন ভ্যাসেল থেকে এখানে একটা প্রশ্ন হয়, তাহলে ভ্যাসেলটা যদি আমি ভালো করে পড়ি, এখানে একটা প্রশ্ন কি পাবো কিনা? ভ্যাসেলটা ফুললি আমি বলতে পারবো না 100% আসবে, পার্সিয়ালি আসে, অনেক সময়, অনেক সময় 6 মার্কসের জন্য আসে, অনেক সময় 8 মার্কসের জন্য আসে, ফুল আসে না। কিন্তু এন্টারপ্রাইজ মানে, এটা আমি লাস্ট ইয়ারের কোয়েশ্চেন অ্যাড করেছি, এন্টারপ্রাইজ রিলেশনশিপটা সবসময় আসে। বাট রিস্ক ম্যানেজমেন্টের ধরেন ভ্যাসেল থেকে 50% নিলাম, তাহলে 3টা কমপ্লিট সেট অফ কোয়েশ্চেন কিন্তু আমি নিজে নিজে কভার করতে পারছি। শর্ট নোট,
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের চ্যাপ্টার। 3 সেট কোয়েশ্চেন হওয়ার পরে আমার সাথ থাকে আর 2 সেট কোয়েশ্চেন। এবার আপনারা যে চ্যাপ্টারের সাথে যেটাকে মার্চ করে ভালো করে বন্ধ করে পড়তে চান, আপনারা আপনাদের মতো গোছায় পড়লে বাকি অংশটুকু খুব বেশি চাপের হবে না। হ্যাঁ, বাংলায় আর একটু বলেন তো, শর্ট শর্ট নোট, ইএসআরএম আর কোনটার জন্য বললেন? এই যে এখনই লিখে রাখছি। শর্ট নোট, সংক্ষিপ্ত প্রশ্ন, রিস্ক ম্যানেজমেন্টের মডিউল ই, অর্থাৎ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আছে, সেইটা ভালোভাবে পড়লে হবে। যেহেতু এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আমি রিস্ক থেকে পড়ে আসবো, সেটা আর এইখানকার চ্যাপ্টার বলবো না। আমার মানে এডিশনালি একটা কোশ্চেন আমি পাবো। ফার্দার মোর রিস্ক ম্যানেজমেন্ট থেকে ভ্যাসেলের একটা অংশ আমাদের এখানে আলোচনায় আসবে, যেটা থেকে আপনি হয়তো 4, 6 বা 8, একটা 96-তে তো একটা বড় প্রশ্নই আসছে। বাকি অংশটুকু আপনাদের বই থেকে ভালোভাবে পড়তে হবে। বই থেকে ভালোভাবে পড়তে গেলে যদি আমরা আরেকটু শর্ট করতে চাই, এখানে মডিউল সিটা খুব ইম্পর্টেন্ট। মডিউল সি মানে হচ্ছে যেখানে আহ, কোন একটা ব্যাংকের এমডি, চেয়ারম্যান, ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা খুব মানে স্পেশাল একটা চ্যাপ্টার। খুব সুন্দর করে লিখলে এখান থেকে ভালো মার্কস পাওয়া যায়। এই যে 3 নম্বর প্রশ্নটা যেটা আসছে, describe the responsibility and function of SMT from the perspective of bank and financial institution. Describe the rules and regulations of appointing the chief executive officer of a bank company as per Bangladesh Bank's directives. এই প্রশ্নটা আপনার এমনি কমন, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এমনি কমন পড়বে। সবকিছু মিলিয়ে এখন যেহেতু শর্ট নোট থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেহেতু মোটামুটি আমার একটা হলিস্টিক প্রিপারেশন নিতে হয়। বাট নর্মাল ওয়েতে এই সাবজেক্টটা কোনো ধরনের প্রেশার মাথায় নেওয়ার দরকার নাই। এখন আমি আপনাকে আসলে এই সাবজেক্টে কি অফার করব, বা আমরা আসলে আপনাদের এই কোর্স প্ল্যানের সাথে মিলিয়ে আমরা আসলে কি করব বা কি কি করতে পারি। আমি প্রথমে আপনাদের বইটা একটু ওপেন করলাম, বইটা একটু দেখি আসলে বইটার ভিতরে কি আছে। ভাই, আমার মনে হয় খুব সাজেশন বেসড পড়লেই হয়তো আমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। খুব বেশি ব্রডলি পড়ার দরকার নাই। না না, আমরা মানে এটা এখানে সাজেশন অনেক দিতে কিছু পারবো। রিলেটেড, অনেকগুলো সাবজেক্টের সামারি এখানে পাওয়া যাচ্ছে, যেমন হ্যাঁ। রিস্ক, তারপরে যে ক্রেডিট অপারেশন, যেমন বেসেলটা তো কমন, হ্যাঁ, সবগুলো কোর্সই মোটামুটি আছে। না এটা আমরা একটু, এই জন্য আমি শুরুর দিকে বলেছেন এই চ্যাপ্টারটা, এই সাবজেক্ট আমি একটু কম প্রেশার নিব। আমি জাস্ট রেডি করে দিলে আপনারা কভার আপ করতে পারবেন। আমি রেডি করে দিব, পড়াই দিব, ধারণাটা দিয়ে দিব, গোছাই দিব সবকিছু, আপনারা কভার আপ করতে পারবেন। যেটা ক্রেডিট অপারেশন আমরা যেমন বলেছি, আমি পাই টু পাই পড়াবো, লাইন টু লাইন পড়াবো, কারণ ক্রেডিট অপারেশন আমাকে মানে শুধুমাত্র কোর্স পাস করার বাহিরেও আমাকে হেল্প করবে। সেই জন্য আমি ক্রেডিট অপারেশনকে একটু help করবো। আচ্ছা, আমরা যেটা অফার করছি, বইটা প্রথমে একটু আইডেন্টিফাই করি। এখানে চ্যাপ্টার আছে মডিউল এ, মডিউল বি, মডিউল সি, মডিউল ডি, মডিউল ই, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, যেটা রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্ট থেকে আসবে, মডিউল এফ, মডিউল জি, অ্যান্ড মডিউল এইচ, ফিউচার লুকিং অর্গানাইজেশন। এখানে কিন্তু মডিউল একটু বেশি আছে। মডিউল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8টা মডিউল আছে। 8টা মডিউল থেকে স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের 8টা কোশ্চেন আসবে। 8টা কোশ্চেনের মধ্য থেকে আপনাকে অ্যান্সার করতে হবে যে কোনো 5টা। এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নটা দিলেন, মানে যেটাকে শর্ট উত্তর বলছি, শর্ট নোট বা টিকা যেটা সেটা দিচ্ছেন। মডিউল ইটা যেটা, যেটাকে আপনি রিস্ক ম্যানেজমেন্ট থেকে হায়ার করে নিয়ে আসছেন, সেটা দিচ্ছেন। তারপরে আমরা মডিউল এ এবং বি, সিটা 3টা মডিউল ভালো করে পড়বো। মডিউল ডিটাকে আমি শর্ট করে ফেলবো, ছোট করে পড়বো। মডিউল ইটা ভালোভাবে পড়বো। মডিউল এফটাও শর্ট হবে আমার, ছোট করে পড়বো, মানে শুধুমাত্র এমসিকিউ বা শর্ট নোটের জন্য পড়বো। মডিউল জিটাও ছোট করে পড়বো, খুব বড় করে পড়বো না। মডিউল এইচটা একটু বড়, মানে একটা ব্রড কোয়েশ্চেনের জন্য পড়বো, একটু বড় করে পড়বো। তাহলে এখানে আমরা আসলে যে 8টা মডিউল আছে, 8টা মডিউলের মধ্যে 3টা মডিউলকে একটু সংক্ষিপ্ত করে পড়বো, একটু ছোট করে পড়বো।
বাকি যে 5টা মডিউল আছে সেগুলিকে অ্যাজ ইউজুয়াল আমরা মোটামুটি গুছিয়ে পড়ার চেষ্টা করব। আর চ্যাপ্টার ওয়াইজ আমরা সাধারণত এই চ্যাপ্টারের বইয়ের এগুলি ধরে ধরে পড়বো না, কারণ চ্যাপ্টারে আমরা যে কোয়েশ্চেন গুলি অ্যালোকেটেড করবো সেই কোয়েশ্চেন গুলির উপর বেস করে আলোচনা, সেটুকুই আপনার জন্য ভালো হবে। এই বইয়ের ভিতরে ধরার চেয়ে এটা আপনার জন্য ভালো হবে। এখন কথা হচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্ন যেটা থাকে, সংক্ষিপ্ত 10টা প্রশ্ন উত্তর দাও, সেটার জন্য তো আপনার একটু 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 ধারণাটা রাখা দরকার যে আমি আসলে কতটুকু বুঝতে পেরেছি, বইতে আসলে কি কি মিন করেছে, এটা আমার একটু দেখা দরকার। তো এই দেখাটার জন্য আমরা যেটা করি, বা এই বইটাকে আমরা মার্ক করা আছে, এই বইটা একটু মার্ক করা আছে, পুরো বই একদম চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলি মার্ক করা, শেষ পর্যন্ত একদম কমপ্লিট। এটা আসলে একদম কম, অল্প কয়েকটা যেটার মধ্যে ইনফরমেশন আছে, যে লাইনের মধ্যে ইনফরমেশন আছে, এরকম লাইনগুলি আমরা হাইলাইটেড করে দিব। এই বইটা আমি আপনাদের হয়তো আজকে প্রোভাইড করে ফেলবো, গ্রুপে আজকে দিয়ে দিব। এই বইয়ের এই হাইলাইটেড লাইনগুলি আপনি একটু পড়বেন সিঙ্গেল টোনের জন্য। আর সিঙ্গেল টোনের জন্য আমি একটা পেজ দিব, এটা আগে দিব না আপনাদের, একটু শেষের দিকে দিব, কারণ এটা মনে রাখার দরকার আছে। আপনাকে এখন দিলে পরে শীট হারিয়ে ফেলবেন, পরে বলবেন যে ভাই ওই শীটটা আবার দেন, এটা আমরা একটু পরের দিকে দিব। সিঙ্গেল অ্যান্সারে যে কোয়েশ্চেন সেগুলি হয়তো 60 70 80টা বা 100টা কোয়েশ্চেন দিব। আপনি জাস্ট এগুলি একটু চোখ খুলে যাবেন শেষ পরীক্ষার আগে, তাহলে সিঙ্গেল কোয়েশ্চেনের সলভ হয়ে যাবে। শর্ট নোট মেইন কোয়েশ্চেনের সাথে অ্যাড হবে। আর আপনি বইটার যে হাইলাইটেড লাইনগুলি এগুলি একবার পড়ে গেলে আপনার এমনি ধারণাটা একটু স্বচ্ছ হবে। আপনি রেগুলার পড়াটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার, ওরকম ঝামেলা হবে না। এতটুকু হচ্ছে আমাদের এই কোর্স প্ল্যান। রেগুলার পড়াটা ঢুকবো আমরা, রেগুলার পড়াটার আগে আপনাদের কারো কোনো ধরনের কোনো কোয়েরি আছে? এনি কোয়েশ্চেন, কোনো জায়গায় কোনো আহ, আহ, মানে রিভাইজ ইস্যু আছে কিনা, কোনো জায়গায় চেঞ্জ করার কিছু আছে? কেউ যদি মনে করেন যে হ্যাঁ। হ্যাঁ। জি, এটা হচ্ছে ওই যেটা বললেন যে ফাইনালের মানে আমাদের পরীক্ষার আগে আগে একটা শীট দিবেন, যেটা ওই যে ছোট ছোট টিকার মতন ওগুলো কভার করবে নাকি না, শর্ট কোশ্চেন? টিকাটা আগে দিয়ে দিব, শুধু শর্ট কোয়েশ্চেন যেটা 1 2 মার্কসের কোয়েশ্চেন, কারণ আর এটা ব্রড হচ্ছে কোশ্চেন সংক্ষিপ্ত। যেটা আমরা পড়বো ভাইয়া ওইটা কখন দিবেন? ওইটা চ্যাপ্টারের সাথে সাথে দিয়ে দিব, এটা যখন ও, আলোচনা শেষ আচ্ছা হবে আচ্ছা, সাথে সাথে দিব। শুধু এটা ভালো। সিঙ্গেল অ্যান্সার যেটা, সেটা আমি শেষে দিব, কারণ সিঙ্গেল অ্যান্সারটা শেষে দিব আপনার যাতে রিভিউটা শেষের দিকে দিতে পারে পরীক্ষার আগে। ঠিক আছে সেটার ভাইয়া। সাথে সাথে কি বইয়ের হাইলাইট গুলো করতে হবে জাকির ভাই? বইয়ের হাইলাইটটা আমি একসেপ্ট করি, যে যেহেতু একটা সাবজেক্ট পড়ছেন, বইয়ের হাইলাইটেড লাইনগুলো একটু গোথ্রো করবেন। পুরো লাইন আমি যদি তাগাই, বেশি না, দেখেন আপনাকে একটা পেজে 1 2টা লাইনের বেশি তাগানো নাই, মানে এটা আপনার যদি আপনি নিজে পড়তে বসেন 2 ঘন্টায় এটা রিভিউ হয়ে যাবে। দেখেন, এটা রিভিউ তাহলে এই করলে আপনার highlight- একটু কনফিডেন্সটা হবে আর কি, কনফিডেন্স আচ্ছা আচ্ছা, রাখবে। হ্যাঁ, তাহলে এই হাইলাইটটাই আমাদেরকে একটু শেয়ার করে দিন। হ্যাঁ, এটা আমি শেয়ার করে দেবো ক্লাস শেষে শেয়ার। তাহলে আর কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে সাবজেক্ট নিয়ে? নাই? আচ্ছা, আপনাদের কেমন মনে হচ্ছে? আপনারা তো অলমোস্ট সেকেন্ড এই মানে ফার্স্ট উইকের ক্লাস শেষ করে ফেলছেন। আপনারা মানে আমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, অ্যাডজাস্ট করা যাবে কিনা, কারণ এখনো তো 2 মাস আমার সাথে থাকতে হবে, মানে অ্যাবাউট ইউর ওপিনিয়ন। আমি বলবো জাকির ভাই। জি প্লিজ। আহ, আমি ডিফারেন্সটা যেটা পেয়েছি, আমি তো ফার্স্ট পার্টে আপনার সাথে ছিলাম না, আমি সেকেন্ড পার্টে আপনার ক্লাস করেছি। আমার একটা সাবজেক্ট শুধু আপনি করেছিলেন, সেটা হলো ইকোনমিক্স। আচ্ছা। তো ডিফারেন্সটা আমি যেটা দেখতে পাচ্ছি, অন্য যারা ক্লাস করায়, আমি তাদের নাম উল্লেখ করবো না, আমি দুইটা জায়গায় করেছি, সেটার সাথে আপনার ডিফারেন্সটা হলো অন্য জায়গায় জেনারেলি বলে যায়, মানে ওখানে সবকিছু জেনারেল থাকে। এই যে আপনি যেভাবে প্রত্যেকটা জিনিস, এই যে ক্লাস শুরুর আগে আমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছেন, স্পেশালি প্রত্যেকটা জিনিসে মার্ক করছেন, এইভাবে আমি দেখি নাই। যদি দেখতাম তাহলে হয়তো আমার ফার্স্ট পার্টে আমার এত সময় লাগতো না। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো ব্যারিয়ার আছে, কোনো ধরনের কমপ্লেইন আছে? সালমা আপার কি কোনো কমপ্লেইন আছে কোন বিষয় হয়ে? এই ক্লাস আমাদের সাথে থাকা সবকিছু মিলিয়ে?
না ভাইয়া, কোনো কমপ্লেন নাই, আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট পাচ্ছি এবং অতীতও পেয়ে আসছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আহ, শুরু করবো। আমরা লেসনই শুরু করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে প্রথম চ্যাপ্টারটা শুরু করব। আপনারা শুধু একটু লাইভ ক্লাসে থাকলে ইনশাল্লাহ কভার করে ফেলতে পারবেন। যারা যে সাবজেক্টে যেই ডিজায়ার প্ল্যান নিয়ে আসা, ওই ডিজায়ার প্ল্যান আপনি কভার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের বেসিক কনসেপ্ট। যদি প্রথম চ্যাপ্টারটা বলি, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের একদম বেসিক কনসেপ্ট। এখানে আমরা আসলে কয়টা কোয়েশ্চেন রেখেছি। এটা আমরা প্রথমে লিখেছি হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, ওয়াই কর্পোরেট গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট। তারপরে এটা বাংলা, মানে এটার সাথে এটা বাংলা অ্যাড করানো, এটার সাথে এটা বাংলা অ্যাড করানো, এটার সাথে এটা বাংলা অ্যাড করানো। আচ্ছা, এটা কিন্তু আমাদেরই এমনি নোট, এটা আমাদের নিজেদের নোট ড্রাফটিং করা, কিন্তু এটা ওই শিটটা দেই না, ওটা কপি পেস্ট করে আবার কে কে জানি মানে ই হয়। এই জন্য আমরা এটাকে এই ছবি টাইপের দিয়ে দিই, যাতে কেউ আর এটাকে ইয়ে করতে পারে না, কপি পেস্ট করতে পারে না। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন পড়েছে, হাউ কর্পোরেট গভর্নেন্স শুড বি অ্যাচিভড ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্স কিভাবে অ্যাচিভ করা যাবে, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপাল অফ ব্যাসেল, ব্যাসেলের প্রিন্সিপালস গুলি কি কি। এটা নিয়ে 96-তে একটা প্রশ্ন আসছিল। বেসেলের কয়টা প্রিন্সিপাল আছে এবং এই প্রিন্সিপাল গুলি একটু মনে রাখতে হবে। এটা এটা একটু মনে রাখার প্রশ্ন, মনে রাখতে পারলে এটা ভালো করা যাবে। হোয়াট ইজ অর্গানাইজেশনাল কালচার, হাউ ইট ইম্প্যাক্টস ইন অর্গানাইজেশনাল বিজনেস স্ট্র্যাটেজি, এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ মিশন অ্যান্ড ভিশন স্টেটমেন্ট, হাউ ইট হেল্পস টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোলস। কোন একটা প্রতিষ্ঠানের মিশন এবং ভিশন কি, এবং কোন একটা প্রতিষ্ঠান কিভাবে তার এই মিশন ভিশনের উপর বেস করে প্রতিষ্ঠানকে তার ডিজায়ার গোলে নিয়ে যেতে পারে। মেক ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড প্রমিস অ্যান্ড মিশন স্টেটমেন্ট। পরের দিকে আমি আসলে এই কোয়েশ্চেনটা বাদ দিয়ে দিই। মেক ডিফারেন্স বিটুইন কোড অফ কন্ডাক্ট এন্ড কোড অফ ইথিক্স কোয়েশ্চেন রেখেছি, কিন্তু আপনাদের হয়তো কোয়েশ্চেনটা বাদ পড়বে। এ হচ্ছে মোটামুটি 7 পেজের একটা সিনopসিস প্রথম চ্যাপ্টারের জন্য। তো প্রথম চ্যাপ্টারের জন্য আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে, হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, ওয়াই কর্পোরেট গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে, গুছিয়ে যেভাবে লিখলে মনে করেন যেটা ভালো হয় সেভাবেই পড়বেন। কারণ এই কোয়েশ্চেনটা এভাবে হোক অন্য কোনো ভাবে হোক, কোয়েশ্চেনটা আসবে, পরীক্ষা আসবে। গত বছর আসলো, এই বছর আসবে। সুতরাং মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটাকে বলে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আপনি এই ট্যাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড কোয়েশ্চেনটা যদি যাই, হাউ কর্পোরেট গভর্নেন্স শুড বি অ্যাচিভড ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এইটাও অলসো ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট। কারণ আগের প্রশ্নের সাথে কর্পোরেট গভর্নেন্সের সুবিধা, আর পরের কোয়েশ্চেনের হচ্ছে কিভাবে কোন একটা প্রতিষ্ঠান কর্পোরেট গভর্নেন্সটা অ্যাচিভ করতে পারে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর হচ্ছে ভ্যাসেল প্রিন্সিপাল, যে 13টা বা 14টা প্রিন্সিপালের কথা, 13টা প্রিন্সিপালের কথা বলা আছে, এই 13টা প্রিন্সিপাল একসাথে মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমি, হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্সের ইম্পর্টেন্টনেস, কোন একটা প্রতিষ্ঠান কিভাবে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে বা অ্যাচিভ করে, ভ্যাসেল প্রিন্সিপাল, কর্পোরেট গভর্নেন্স রিলেটেড ভ্যাসেল প্রিন্সিপাল কয়টি এবং কি কি, তাদের ব্যাখ্যা। এই 3টা প্রশ্ন কোনোটাই আমি বাদ দিই বলেছি, 3টা প্রশ্ন করতে হবে। হোয়াট ইজ অর্গানাইজেশনাল কালচার, হাউ ইট ইম্প্যাক্টস অন অর্গানাইজেশনাল বিজনেস স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাকে চেঞ্জ করা যাবে না, বাদ দেওয়া যাবে না, কারণ এটা পরীক্ষায় আসে। এই জায়গা থেকে আমি কোয়েশ্চেনটা এবার একটু শর্ট করে ফেলবো। এখান থেকে আমি আসলে হোয়াট ইজ মিশন, মিশন স্টেটমেন্ট, হাউ ইট হেল্পস টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল, এটাকে আমি আসলে এইভাবে প্রশ্ন আকারে না পড়ে আমি আসলে হোয়াট ইজ মিশন, হোয়াট ইজ ভিশন এইভাবে পড়বো। অথবা মিশন আর ভিশন যখন আমি ডেফিনেশন পড়বো, ডেফিনেটলি সেখানে আমার এটার ডিস্টিংশনটা চলে আসে, যে ছোট্ট করে পার্থক্য আকারে পড়বো। মানে আমার টার্গেট থাকবে মিশন এন্ড ভিশন শর্ট নোটে আসতে পারে, অথবা সিঙ্গেল কোয়েশ্চেনে যদি কোনোভাবে এটার মধ্যে পার্থক্য এক লাইনে দিতে বলে দিতে হবে। সেটা কমপ্লিটলি শর্ট নোট, এটা নিয়ে বড় প্রশ্ন আর পড়ার দরকার নেই। মেক ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড প্রমিস এন্ড মিশন স্টেটমেন্ট, এইটাও আমরা ডিটেল পড়বো না, এখানে শুধু ব্র্যান্ড প্রমিসের ডেফিনেশনটা আমরা পড়বো, বা এটাকে শর্ট নোট টাইপের আমি ব্যাখ্যা দিব, ডিটেল আলোচনা দিব।
মেক ডিফারেন্স বিটুইন কোড অফ কন্ডাক্ট এন্ড কোড অফ ইথিক্স, একটু জেনে রাখা ভালো। কোড অফ কন্ডাক্ট এবং কোড অফ ইথিক্স দুইটাই সিঙ্গেল কোয়েশ্চেনে আসতে পারে, শর্ট নোটে আসতে পারে। এই জন্য আমি এটা পার্থক্য আকারে মনে রাখবো, যাতে আমি ইজিলি এটা অ্যান্সার করি। এই হচ্ছে মোটামুটি প্রথম চ্যাপ্টারের আমাদের সামারি। আমরা মানে কি কি পড়বো, তাহলে আমরা আসলে চারটা ব্রড কোয়েশ্চেন পড়বো, আর তিনটা শর্ট নোট পড়বো, আর একটা পার্থক্য পড়বো, কোড অফ কন্ডাক্ট এবং কোড অফ ইথিক্স। তাহলে প্রথম চ্যাপ্টারের পড়া আমাদের শেষ হয়ে যাবে। ব্রড কোশ্চেন কি প্রথম চারটা, জাকির ভাই? চারটা ব্রড কোয়েশ্চেন, তিনটা এক দুই তিন শর্ট চার। নোট, একটা পার্থক্য। আচ্ছা। প্রথম চ্যাপ্টারের মোটামুটি আলোচনা শেষ। এতটুকু থেকে আপনারা মিনিমাম 25 মার্কস কমন পাবেন, একটা বড় প্রশ্ন কমন পাবেন, একটা ছোট প্রশ্ন শর্ট নোট কমন পাবেন। হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, হোয়াই কর্পোরেট গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট। প্রথমে চলে আসে হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, মানে গভর্নেন্সটা আমাদের মাথার ভিতরে অনেক বেশি ক্লিয়ার করতে হবে। হোয়াট ইজ গভর্নেন্স বা হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, এটা আমাকে একদম ক্লিয়ার করতে হবে, গভর্নেন্স মানে কি জিনিস। গভর্নেন্স এবং কর্পোরেট গভর্নেন্স দুইটার মধ্যে আমি একটু একটু মানে প্রথমে গভর্নেন্স মানে কি? তার গভর্নেন্স ভালো না, তার নিয়ম নীতি ভালো না বলে সেই জায়গায় মানে যারা চাকরি করতে যায় তারা থাকে না। এই প্রতিষ্ঠানের বা এই হোস্টেলের, আমরা অনেক সময় যারা যে মেয়েরা হোস্টেলে থাকে, হোস্টেলের গভর্নিং পলিসিটা ভালো না, সেজন্য এখানে থাকা যাবে না, সিকিউরিটি এনশিওর করতে পারে না, যেটা নিয়ম নীতি যেভাবে করা দরকার সেভাবে করতে পারে না, এই জন্য আমরা এই হোস্টেলে থাকি না। প্রতিষ্ঠানের ক্ষেত্রে গভর্নেন্সটা ঠিকঠাক নাই বলে প্রতিষ্ঠানে নানা রকম অরাজকতা, নানা রকম ইত্যাদি ইত্যাদি সৃষ্টি হয়। হওয়ার হামেশায় আমরা বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডগুলি শুনি, এই টাইপের অ্যাক্টিভিটিস এর সাথে আমরা পরিচিত। আমাদের প্রশ্ন হচ্ছে এই গভর্নেন্স মানেটা কি। কর্পোরেট আমরা পরে অ্যাড করবো, আগে গভর্নেন্স মানেটা কি সেটা একটু আমরা চিন্তা করি। গভর্নেন্স হচ্ছে একটা সেট অফ রুলস, সেট অফ রুলস। কোন একটা, যদি আমি কর্পোরেট লেভেলে যাই তাহলে কোন একটা কর্পোরেট প্রতিষ্ঠানের সেট অফ রুলস, যেই সেট অফ রুলস দিয়ে সেই প্রতিষ্ঠান তার ব্যবসায়িক বিভিন্ন কার্যক্রমের মধ্যে নির্দেশনা প্রদান করেন এবং কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তাহলে কোন একটা কার্যক্রম, কোন একটা ব্যাংকের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা, পরিচালনা করার, যাবতীয় ডিসিশন গুলি নেওয়ার জায়গাটা যেই সেট অফ রুলস এর মাধ্যমে এনশিওর করা হয়, সেই সেট অফ রুলস কে বলা হয় গভর্নেন্স। তাহলে আমাদের ব্যাংকে, আমরা যখন এই যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসছে, ডিরেক্টর কিভাবে নিয়োগ করা হবে সেটা নিয়ে নির্দেশনা আসছে। আমাদের ইন্টারনাল এএমএন সার্কুলার আসছে, ইসলামী ব্যাংকিং কিভাবে ডিল করবো সেটা সার্কুলার আসছে। আমরা যে ক্রেডিটের ক্ষেত্রে কাস্টমারের লোন ক্লাসিফিকেশন করি কিভাবে করবো সেটা বলা আছে। এলসিএফ ইন করছি, মার্জিন কিভাবে নিব সেটা বলা আছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নিয়ম নীতির কথা বলা আছে। সেই নিয়ম নীতিগুলি ঠিকঠাক ভাবে জায়গা মতে এনশিওর করার প্রসেসটাকেই বলা হয় গভর্নেন্স। মানে সোজা কথা সুন্দর করে বললে, আমার প্রতিষ্ঠান যেটা যেখানে যেভাবে করার কথা সেইটা সেভাবে সেখানে করতে পারার নামই হচ্ছে গভর্নেন্স। গভর্নেন্স না মানে আকাশ থেকে কোনো একটা জিনিস, এই জিনিসগুলিকে নিয়ে আসছি মানে এটা গভর্নেন্স না। গভর্নেন্স মানে হচ্ছে আমার ব্যাংকের পলিসি, প্রসিডিওর, নিয়ম নীতি, যেই কাজে যেটা নিয়ম নীতি হিসেবে সেট করা হয়েছে সেই কাজের সেই নিয়ম নীতি অনুযায়ী সেই প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস পরিচালনা করা মানেই হচ্ছে সেই প্রতিষ্ঠান গভর্নেন্সটা এনশিওর করে। গভর্নেন্সটা এনশিওর করলে কি হবে, যদি আপনি সব কাজ সব জায়গায় ঠিকঠাক করে করেন, তাহলে প্রতিষ্ঠান থেকে ফান্ড ডাইভার্ট হয়ে যাওয়া, কেউ দুর্নীতিতে অভ্যস্ত হওয়া, প্রমোশন বিল্ড আপ হওয়া, ব্যাংকারদের উপর প্রেসার ক্রিয়েট করা, কোনো জিনিস কিন্তু আর থাকবে না। এই জন্যই কিন্তু ঘুরায় পেঁচায় বিআইবিএম বা অন্যান্য মানে সুপারভাইজারি অথরিটি বারবার বলে আপনারা গভর্নেন্স এনশিওর করেন, গভর্নেন্স এনশিওর করেন, কারণ গভর্নেন্সটা 360 ডিগ্রি এরিয়া অফ ব্যাংকিং।
একটা ব্যাংকের পুরো জায়গাটাকে কন্ট্রোল করে গভর্নেন্স। গভর্নেন্সটা যদি ঠিকঠাক করে এনশিওর করতে পারে, তাহলে আপনার প্রতিষ্ঠান অটোমেটেড ভালো থাকবে। সো কোনো একটা প্রতিষ্ঠানের গভর্নেন্স হচ্ছে এমন একটা সেট অফ রুলস। প্রথম কথা হচ্ছে গভর্নেন্স ইজ এ সেট অফ রুলস বাই হুইচ ইনক্লুডেড, যদি বলেন যে ইনক্লুডেড, পলিসি, প্রসিডিওর, সিস্টেম, রাইট, রেসপন্সিবিলিটি, পার্টিসিপেশন অ্যান্ড আদার থিংস। কাদের? স্টেক হোল্ডারদের, যারা প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত আছে, সকলের আচরণ, পলিসি, প্রসিডিওর, রেসপন্সিবিলিটি, রাইট, সকল কিছু মিলিয়ে যার যেখানে যে রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটিটা স্ট্যান্ডার্ড সেট আপে যে রেসপন্সিবিলিটি আছে, সেই অনুযায়ী পরিচালনা করার প্রসেসটাকে বলা হয় গভর্নেন্স। তাহলে কোনো একটা প্রতিষ্ঠান যদি গভর্নেন্স এনশিওর করা যায়, সেই প্রতিষ্ঠানে যেই লেভেলে, আমি আমি বলে আমি আমার ডেফিনেশনে কিন্তু সকল লেভেলকে কভার করেছি। তাহলে যদি সকল লেভেলে যদি গভর্নেন্সটা এনশিওর করা যায়, সকল লেভেলে সাধারণত কোনো ধরনের ডিসপ্যারিটি, কোনো ধরনের ডিসক্রিমিনেশন, কোনো কোনো ধরনের ডাইভার্সিফিকেশন, কোনো ধরনের ডেভিয়েশন বিদ্যমান থাকবে না। সেটা একটা স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে। সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, বিআইবিএম সবাই চিন্তা করে যে আমাদের দেশে যে ইথিক্যাল ইথিক্যাল ব্যাংকিংটা আমাদের মধ্যে অটোমেটেড চলে আসবে। সেই ইথিক্যাল ব্যাংকিং যদি অটোমেটেড আসে, যারা ব্যাংকে ডিপোজিট রাখবে তারা সিকিউর থাকবে, ব্যাংকে যারা চাকরি করবে তারা সিকিউর থাকবে, ব্যাংকের যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তারা সিকিউর থাকবে, বোর্ড অফ ডিরেক্টর, চেয়ারম্যান বা শেয়ার হোল্ডার যারা আছে তারা এভরিথিং উইল বি ওকে। শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠানে যদি গভর্নেন্সটা ঠিক রাখে। আমার মনে হয় এই কথাটা আর বলার দরকার নাই, তাইলে কোন একটা প্রতিষ্ঠানে গভর্নেন্স খুব বেশি দরকার কেন? হ্যাঁ, পরে মানে প্রশ্নের আমার সেকেন্ড পার্টটা যেটা আছে, গুড গভর্নেন্স ইজ সো ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাই দ্য ফলোইং ওয়ে। একটা প্রতিষ্ঠানে গুড গভর্নেন্সটা কেন খুব ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা জিনিসই এখানে কভার করে ফেলেছি। আচ্ছা, তারপর আমরা একটু বলে যাই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ an overwhelming dominant position in the financial system, an extremely important engine of bringing economic growth, for which banking system with good governance is extremely important. কারণ আমরা হাসতে হাসতে বলছি, বিভিন্ন রকম ডিসিশন নিচ্ছি যে ব্যাংক মার্চ করব, এই করব, ওই করব, পুরোটা ইফেক্ট কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথের উপর পড়ে। আপনারা খেয়াল করেছেন কিনা? পুরোটা ইফেক্ট আমাদের ইকোনমিক গ্রোথের উপর পড়ে, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি টোটাল একটা দেশের ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটরে সরাসরি ইফেক্ট ফেলে। সো আপনার আপনি যদি প্রপার ওয়েতে টোটাল ইকোনমির গ্রোথটাকে এনশিওর করতে চান, তাহলে ওই গ্রোথটা এনশিওর করার জন্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি সেটার সাথে জড়িত, সেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গভর্নেন্সটাকে ইনশিওর করতে হবে। এটা হচ্ছে প্রথম, মানে প্রথমে আসছে বড় জায়গা থেকে, কান্ট্রি গ্রোথের কথাটা প্রথমে বলছে। 2 নম্বর প্রশ্ন বলেছে, দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হ্যাভ দ্য সেম লিগাল স্ট্রাকচার অ্যান্ড social standing like other corporate entities because bank also have their stakeholders and have accountability to them, while their operational efficiency and integrity have impact on the relationship with stakeholders. আপনার মধ্যে যদি কর্পোরেট গভর্নেন্স এনশিওর থাকে, তাহলে আপনি অটোমেটেড অ্যাকাউন্টেবল হবেন, আপনার মধ্যে ইন্টিগ্রিটি অটোমেটেড ক্রিয়েট হবে, ইফিসিয়েন্সি অটোমেটিক ক্রিয়েট হবে। আর এই জিনিসগুলি যে যারা আপনার স্টেক হোল্ডার, তারা এই জিনিসগুলি নোটিফাই করবে, মনে করবে যে না, এই ব্যাংকে ইন্টিগ্রিটি অনেক ভালো, অ্যাকাউন্টেবিলিটি অনেক ভালো, আমি এই ব্যাংকে ব্যাংকিং করতে চাই, অটোমেটেড আপনার ব্যাংকের গ্রোথটা নিশ্চয়ই হবে। Financial institutions are not only the financial intermediary but also act as the agency on behalf of the depositor to assess and monitor the behavior of the borrower so that they can minimize the risks of default. কাস্টমারকে আপনি লোন দিয়েছেন হিসাব নিকাশ ছাড়া, কোলাটেরালও দেখেন নাই, আপনাকে কোলাটেরাল ভ্যালুয়েশন করতে বলছে, কাস্টমার বলেছে যে স্যার আপনার তো বাসায় 50 কেজি আম পাঠিয়েছি, 50 কেজি আম পাঠিয়েছো, ভ্যালুয়েশন অটোমেটেড বেড়ে গেছে। আলটিমেটলি কি হচ্ছে, আপনি আপনি তো শুধু একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছেন না, ব্যাংকে আপনি চাকরি করছেন না, এটা কাস্টমার ডিপোজিট নিচ্ছেন, কাস্টমার কোনো ধরনের ডিফল্ট করলে সেটা লাইবিলিটি আপনার ঘাড়ে আসবে। কোনো কারণে কোনো একটা প্রসেস ফ্লোতে আপনি যদি কোনো ধরনের ডেভিয়েশন ক্রিয়েট করেন,
তাহলে এইটার ইফেক্টটা, নেগেটিভ কনসিকুয়েন্সেসটা এমন হতে পারে যে আপনি হয়তো ভোগ করছেন না, আপনার পরের প্রজন্ম যারা আছে আপনার, অথবা আপনার পরে যারা কাজ করছে তারা ভোগ করছে। সো কিন্তু আপনি যদি ইন্টিগ্রিটিটা এনশিওর করতে পারেন, ধরেন আপনি একটা ব্রাঞ্চের ম্যানেজার, আপনি চিন্তা করছেন আমার 4 বছর এখানে ম্যানেজার ছিলাম, কিন্তু কয়দিন পরে ট্রান্সফার হয়ে যাবে, সো এই ফাইল এটাই অবস্থা আছে থাকুক, পরে যে আসবে সে দেখবে। না, আপনি যদি এইটা মনে করেন তাহলে আপনার আপনার ভিতরে কাজ করাইতে হবে যে আপনি মানে প্রাতিষ্ঠানিক কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করেন। আপনি অটোমেটেড বি প্রিপেয়ার্ড যে আপনি যে ব্রাঞ্চে আবার যাবেন সেই ব্রাঞ্চে এরকম ম্যানেজারও চিন্তা করবে যে আমার কিছু কাজ পেন্ডিং রাখি, পরের ম্যানেজার এগুলো চেক করবে। মানে এটা বাই ডিফল্ট চলতে থাকবে, যেই ডিফল্ট গুলি মূলত কর্পোরেট গভর্নেন্সের ল্যাপসেস এর কারণে ক্রিয়েট হয়। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাধারণত যেটা করবে, যদি কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করা যায়, তাহলে পাবলিক ট্রাস্টটা বিল্ড আপ করবে, পাবলিক কনফিডেন্সটা বিল্ড আপ হবে, জনগণ বলবে। আমাদের কিন্তু এখন এই 57টা 58টা ব্যাংকের মধ্যে যদি বলি কোন ব্যাংকে নিয়ম নীতি খুব ভালো, আপনি কিন্তু 4-5টা শর্ট নেম বলতে পারেন। হয়তো আপনি বলেন কোনো ব্যাংকই তো আসলে সব ঠিকঠাক ভাবে পালন করতে পারে না, বাট এই ব্যাংক কিন্তু অন্য ব্যাংকগুলির তুলনায় ভালো। এটাই কিন্তু পজিটিভ স্যাটিসফ্যাকশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটটা, আমাদের দেশের যে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এখানে লটস অফ অপরচুনিটি আছে। যদি আপনি কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করতে পারেন, ফাইন্যান্সিয়াল মার্কেটটাকে আপনি ডেভেলপ করতে পারেন। ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে শেয়ার হোল্ডাররা জড়িত। শেয়ার হোল্ডারদের একটা বড় অংশ, সাধারণত একটা বড় অংশ শেয়ার হোল্ডার যারা লোকাল পার্সন থাকে, লোকাল পিপল থাকে, তাদের অ্যাক্টিভিটিস গুলিকে, তাদের রেসপন্সিবিলিটি গুলিকে, অথবা তাদের তাদের যে পাওনা সেই জায়গাটাকে যদি আপনি প্রায়োরিটি দিতে পারেন, তাদের পাওনা মানে ধরেন শেয়ার হোল্ডার যারা আছে, দে এক্সপেক্ট এই কোম্পানি শেয়ার কিনেছে যে এই কোম্পানি থেকে আমি ডিভিডেন্ডটা যদি ঠিকঠাক করে পাই। এখন আপনি যদি প্রপার ওয়েতে আপনার মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরিচালনা করেন, সে প্রপার ভালোভাবে ডিভিডেন্ড পেতে পারেন, মানে আপনি আলটিমেটলি গভর্নেন্স এনশিওর করে আপনি আপনার শেয়ার হোল্ডারদেরকেও সিকিউর করছেন। একটু আগে একদম শুরু থেকে বলে আসছি, ন্যাশনাল গ্রোথটাকে এনশিওর করছেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তাদের গ্রোথকে এনশিওর করছেন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বাহিরে যারা আছে শেয়ার হোল্ডার, তাদেরকে তাদের গ্রোথ, তাদের প্ল্যান, তাদের ডিজায়ারকে আপনি ফ্রুটফুল করতে পারছেন শুধুমাত্র প্রাতিষ্ঠানিক গভর্নেন্সটা এনশিওর করার মাধ্যমে। রেগুলেটরদের কিছু অব্লিগেশনস থাকে। রেগুলেটরদের বিভিন্ন ধরনের, বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট বিভিন্ন এন্টিটি অথবা অন্য কোনো এন্টিটি আপনার কাছে বিভিন্ন রেসপন্সিবিলিটি, বিভিন্ন কাজে এইভাবে এভাবে করতে নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশগুলি প্রপার ওয়েতে আপনি মেনে চলতে পারলে, মেনে চলা মানেই তো গভর্নেন্স। যদি মেনে চলতে পারেন তাহলে রেগুলেটরদের কি হয়, আপনি যদি কোনো ভুল করেন, আইএসএস এ যদি ভুল করেন, সেন্ট্রাল ব্যাংক কিন্তু আপনাকে সরাসরি অর্থদণ্ডে দণ্ডিত করে। ফার্দারমোর রেপুটেশনাল ইস্যু ক্রিয়েট হয়। তাহলে আপনি যদি আইএসএস এর ডেটার ক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন বা কোনো ধরনের এরর ক্রিয়েট না করে, গভর্নেন্স এনশিওর করে সেই ডেটাটা প্রদান করে, তাহলে সেখানে আপনার সঠিক ইনফরমেশনের কারণে টোটাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ডেটাটা ক্লিয়ার দাঁড়াবে, সেটা অরিজিনাল ইকোনমির রিফ্লেকশন ঘটাবে। প্রচুর পরিমাণে এক্সাম্পল আছে, দেখেছি এক্সপোর্ট ইম্পোর্টের ভ্যালু কমে গেছে আবার বেড়েছে, উইন্ডো ড্রেসিং করে লোনের অ্যামাউন্ট ছিল এত, চেঞ্জ করে ফেলেছেন। অনেক সময় দেখেছে আমাদের রিজার্ভ এতটুকু আছে, আমি আর্টিফিশিয়াল একটা মেকানিজম দিয়ে রিজার্ভটাকে বাড়িয়েছি। ব্যাংকের প্রফিট এরকম হয়েছে, আমি এটাকে এইভাবে এইভাবে ম্যানিপুলেট করে এটাকে এইভাবে নিয়ে আসছি। এই ম্যানিপুলেশনের মাধ্যমে সত্যিকার অর্থে ইকোনমিক স্ট্রাকচার তো দেখা যায় না, পাওয়া যায় না। যদি ইকোনমিক স্ট্রাকচার প্রপার হতে না পান, তাহলে আপনি এই জায়গাগুলি নিয়ে যত ধরনের প্রেডিকশন করবেন, কোনো প্রেডিকশনে কিন্তু প্রপার ওয়েতে কাজ করবে। সো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, inside of financial institution means stakeholder, outside of financial institution shareholder, অন্যান্য এন্টিটি, রেগুলেটরি অথরিটি, গভর্নমেন্ট, সকল সেক্টরকে প্রপার ওয়েতে গিয়ার আপ করা, রান আপ করার জন্য যে প্রতিষ্ঠান কোর ভূমিকা পালন করে তারা হচ্ছে ব্যাংক। আর সেই ব্যাংকে যদি, ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডেফিনেটলি,
নন ব্যাংক তো সেখানে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের শুধুমাত্র যদি গভর্নেন্সটা, কর্পোরেট গভর্নেন্সটা আপনি এনশিওর করতে পারেন, তাহলে আপনি এই যে যতগুলি পয়েন্টের আলোকে আমি কথা বলেছি সবগুলি পয়েন্টকে হাইলাইটেড করতে পারবেন, গিয়ার আপ করতে পারবেন, এক্সপেক্টেড লেভেলে নিয়ে যেতে পারবেন, কান্ট্রিও ডেভেলপ। প্রশ্নটা আমি এত বেশি ব্যাখ্যা করার কারণ আছে, কারণ হচ্ছে এই প্রশ্নটাই তো আপনি আসলে বেচা বিক্রি করে পুরো গভর্নেন্সটা লিখবেন। সেই জন্য প্রশ্নটাকে বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করেছি, যাতে আপনার গভর্নেন্সের নেটওয়ার্কটা একটু স্ট্রং হয়, এবং গভর্নেন্স নিয়ে কোনো কিছু লিখতে গেলে আপনার নিজের মাথা খুলে আপনি লিখতে পারেন। সেজন্য আমি আসলে প্রথম প্রশ্নটা একটু বেশি এক্সটেন্সিভ ওয়েতে ব্যাখ্যা করেছি, অ্যাপার্ট ফ্রম সেই অন্য সাইড অন্য সাইডের ইফেক্ট দেখে এসেছি। 2 নম্বর প্রশ্ন, হাউ কর্পোরেট গভর্নেন্স শুড বি অ্যাচিভড ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিভাবে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করা যায়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করার প্রসেস কি, কোন কোন পয়েন্টগুলিকে কোন কোন কি পয়েন্টে টিউন করে আমি কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করি। প্রথম টিউন হচ্ছে ডাইভার্সিফাইড বোর্ড, বোর্ডটাকে স্ট্রং করতে হবে, কারণ ভাইয়া সেখান থেকে স্ক্রিনটা চেঞ্জ হয় নাই। চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, অন্যকে একজন বলেন। হচ্ছে হ্যাঁ, ভাইয়া। হচ্ছে হচ্ছে। ওকে, না না ভাইয়া মানে হচ্ছে। আপনি লগ আউটে লগ ইন হন। আপু আপনি একটু তাহলে আবার একটু রিওপেন করেন। অন্যরা তো দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে, তাই না? দেখতে হ্যাঁ, পাচ্ছি তো হচ্ছে ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, হাউ কর্পোরেট গভর্নেন্স শুড বি অ্যাচিভড ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কোনো ফাইন্যান্সিয়াল হুম। ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সটাকে অ্যাচিভ করার টিউনিং পয়েন্টগুলি কি কি? ডাইভার্সিফাইড বোর্ড, আমার মনে হয় এটা বুঝতে পেরেছি সব। বোর্ড যেহেতু সব ডিসিশন মেকার, সকল ডিসিশনের অ্যাপ্রুভার, বোর্ডটা যদি ডাইভার্সিফাইড হয় তাহলে সেই প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্স এনশিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এখন বোর্ডে আছে সব বিজনেসম্যান, বোর্ডে আছে যারা তারা মানে পড়াশোনা লেভেল অত স্ট্রং না, তাহলে তো হবে না, সব বিজনেসম্যান। এখন একটা ব্যাংকের সকল ডিসিশনে কিন্তু বোর্ডে যারা আছে তারা বিভিন্ন কমিটিতে থাকে। আমরা রিস্ক ম্যানেজমেন্টে পড়ে আসছিলাম যে বিআরএমসি একটা কমিটির কথা বলেছিলাম। বোর্ডে যারা থাকে সাধারণ বোর্ড অফ ডিরেক্টররা বিভিন্ন জন বিভিন্ন কমিটির মেম্বার হন। এখন ওরা ধরেন ব্যবসা ছাড়া পৃথিবীর আর কোনো কাজের সাথে জড়িত ছিল না, আইসিটি রিলেটেড কোনো ডিসিশন মেকিং এ তারা কিভাবে ডিসিশন নেবে, রিস্ক ম্যানেজমেন্টের ডিসিশনে তারা কিভাবে ডিসিশন দিবে? তারা তো শুধু জানে যে ধরেন কোনো কারণে গার্মেন্টস এর এই প্রোডাক্ট এখান থেকে এখানে সেল করলে রাতারাতি এত টাকা মনে হয়, এত টাকা মালিক হয়ে আমি এভাবে ডিরেক্টর। তাহলে বলা হচ্ছে ডিরেক্টরশিপ বা ডিরেক্টর বোর্ড যেটা, সেটা ডাইভার্সিফাইড থাকতে হবে, বিভিন্ন পেশার লোকজনকে ওখানে অ্যাড করতে হবে। বিভিন্ন পেশার লোকজনকে অ্যাড করানোর, তাকে এনকারেজ করার জন্য আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ইস্যুটা আসছে, এটা আমরা মডিউল সি তে ডিটেল আলোচনা করব। বাট আপনার বোর্ডটা যদি ডাইভার্সিফাইড হয়, বিভিন্ন ক্যাটাগরির নলেজেবল পার্সনটা যদি সেই বোর্ডে থাকে, তাহলে টোটাল ব্যাংকের বিভিন্ন সেকশন সেগ্রিগেশনের ডিসিশন মেক করতে ইজি। রিভিউ দ্য বোর্ড রেগুলারলি, বোর্ড রেগুলারলি বিভিন্ন ইস্যুকে রিভিউ করবে, তাহলে সেখানে কর্পোরেট গভর্নেন্স এনশিওর হবে, মাঝখানে কোনো গ্যাপ ক্রিয়েট হবে না। বোর্ড চিন্তা করলো যে না, একটা মিটিং করেছে, এখন 9 মাস পরে একটা মিটিং করবো, মাঝখানে এমডি বা অন্যান্য মানে লোকজন মিলিয়ে এলোমেলো করে দিল। No. 3 নাম্বার, ডিরেক্টরস ইন্ডিপেন্ডেন্সটি, ডিরেক্টরদের মধ্যে ইন্ডিপেন্ডেন্সিটা এনশিওর করতে হবে। চেয়ারম্যান যা বললো অন্য সবাই হবে না, অন্যদেরকে যদি এনশিওর করা যায় যে তুমি তোমার মতামত দিতে পারবে, তোমার মতামতকে আমরা প্রায়োরিটি দিব, অন্য ডিরেক্টরে যদি এনশিওর করে, তাহলে সেখানে গভর্নেন্সটা এনশিওর করা যায়। অডিটর ইন্ডিপেন্ডেন্স, ব্যাংকের ইনসাইডার আউটসাইডার যত ধরনের অডিটর থাকে তারা সামষ্টিক ওয়েতে ব্যাংকের যাবতীয় লুফল গুলি ট্রিট করে। অডিটরদেরকে যদি আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, তারা খুব সহজেই ব্যাংকের যত ধরনের লুপহোল আছে সেগুলি ট্রেস আউট করতে পারবে। আপনি তত এনশিওর করতে পারেন যে আমার এখানে এখানে সমস্যা আছে, এগুলি সমাধান করলে আপনার অফ গভর্নেন্সটা এনশিওর হবে। ট্রান্সপারেন্সি, ইন্ট্রিগিটি, শেয়ার হোল্ডারদের রাইট, একটা পয়েন্ট আছে, শেয়ার হোল্ডারদের রাইটটাকে এনশিওর করতে হবে। শেয়ার হোল্ডাররা আসলে যেই মতবাদ, যে ভোটিং রাইট নিয়ে তারা আসলে শেয়ার হোল্ডার হয়েছে সেটাকে এনশিওর করতে হবে। এজিএম করলাম, শেয়ার হোল্ডাররা হ হ হ বলার পরে চেয়ারম্যান আর ডিরেক্টর হয়ে গেছে, এরকম যদি করেন তাহলে সেখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর হবে না, অটোক্রেটিক
গভর্নেন্স গভর্নেন্স এনশিওর হবে। আর অটোক্রেটিক এই গভর্নেন্সের জন্যই আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ঠিক এখনকার এই পজিশন আমরা এসে দাঁড়িয়েছি। যদি ঠিকঠাক ভাবে আমরা আসলে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে পারতাম, তাহলে আসলে এই পজিশনে আমাদের আসলে দাঁড়ানোর কথা ছিল না। রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠান যত ধরনের রিস্ক আছে সকল ধরনের রিস্ক যদি প্রপার ওয়েতে ম্যানেজ করা যায়, তাহলে সেই প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করা যাবে। অ্যাডিকুয়েট ডিসক্লোজার, প্রপার ওয়েতে ডিসক্লোজ করতে হবে। এই প্রশ্নটা আমি আপনাদের জিজ্ঞেস করবো একটু পরে, মানে পয়েন্টগুলি আপনারা কেউ একজন আমাকে আবার বলতে হবে। অ্যাডিকুয়েট ডিসক্লোজার মানে আমার যে ইনফরমেশনটা এখানে ডিসক্লোজার করার দরকার, সেটা সেখানে প্রপার ওয়েতে ডিসক্লোজ করতে হবে। ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আমার ভালো না, ব্যালেন্স শিটের আমার এই অবস্থা, প্রপার ওয়েতে সেটা ডিসক্লোজ করতে হবে। আমার নতুন কোনো সিএফও নিয়োগ দিয়েছি, এটা নিয়ম আছে, এটা ডিসক্লোজ করতে হবে। আমি এটা ডিসক্লোজ করলাম, আমার চাচাতো ভাইকে আমি নিয়োগ দিয়েছি, তো এটা কাউকে বলিনি, শুধু এমডিসি ও যারা আছে তারা জানে বা তাদেরকে জানে। নো, আপনার প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটের এই ইনফরমেশনটা এখানে যাওয়া দরকার, আপনি ডিসক্লোজ করবেন। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে এটার এই অবস্থা আছে, আপনি রিএলসি নিয়মগুলো ব্যবহার করেন। এডিকুয়েট ডিসক্লোজার আমি মনে করছি এটা খারাপ না, এটা আসলে আপনার প্রতিষ্ঠানের ইন্টিগ্রিটিটাকে এনশিওর করবে। কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে তিনটা ওয়ার্ড খুব সুন্দর করে মাথায় রাখবেন, মানে যে প্রশ্নে আপনি লিখতে যাবেন মনে করবেন এই তিনটা ওয়ার্ড ভাইয়া বলছে, তিনটা ওয়ার্ডকে কোনো না কোনো ভাবে আমি এখানে ইনজেক্ট করব। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটা ওয়ার্ড যদি আপনি কোনো প্রতিষ্ঠানে এনশিওর করতে পারেন, বাকি যত ইন্ডিকেটর আছে সব ইন্ডিকেটর ঠিক আছে। তাহলে কোনো একটা প্রতিষ্ঠানে এমডি ক্ষেত্রে বলেন যে এমডি স্যারকে বললাম, স্যার এই তিনটা পয়েন্টে আপনি কি ঠিক আছেন? স্যার যদি হ্যাঁ বলে, যদি স্যার হ্যাঁ বলতে পারে, তাহলে মনে করবেন সেখানে কর্পোরেট গভর্নেন্স ওকে। কারণ এই তিনটা পয়েন্ট অন্য সকল পয়েন্টকে টিউন করে। আপনি কোনো একটা মানে ভ্যালুয়েশন কম করবেন, এই তিনটা পয়েন্টে তো আপনি আটকে যাবেন। আপনি কোনো কারণে ব্যালেন্স শিটটাকে উল্টাপাল্টা করবেন, এই তিনটা পয়েন্টে তো আপনি আটকে যাবেন। আপনি কোনো কারণে নেগেটিভ ইনফরমেশন দিবেন, এই তিনটা পয়েন্টে আপনি আটকে যাবেন। আপনি কোনো কারণে ফলস রিপোর্টিং করবেন সেন্ট্রাল ব্যাংকে, এই তিনটা পয়েন্টে তো আপনি আটকে যাবেন। মানে এই তিনটা পয়েন্ট হচ্ছে আপনার টোটাল সকল অ্যাক্টিভিটির চালিকেশন। ডিরেক্টর, আমার পরিচিত, দাও লোন দিয়ে দাও, স্যার আপনার কি ট্রান্সপারেন্সি ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে, ইন্টিগ্রিটি ঠিক আছে? তখন তো আপনার দিকে তাকিয়ে বলবো যে না, আমার আত্মীয়কে বিশেষ সুবিধার জন্য লোনটা দিচ্ছি, তাহলে তো আমার ইন্টিগ্রিটি আসলে ঠিক থাকবে না। সো কর্পোরেট গভর্নেন্সে এই তিনটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। কি তিনটা ওয়ার্ড? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড ইন্টিগ্রিটি। তাহলে এবার আমি সামারি করবো, কোনো একটা প্রতিষ্ঠানকে যদি কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে গেলে কি কি করতে হবে। বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তাদেরকে ডাইভার্সিফাইড হতে হবে, মানে তাদের বিভিন্ন সেকশন থেকে তাদেরকে নিতে হবে। বোর্ড অফ ডিরেক্টরদের তাদের অ্যাক্টিভিটিস রেগুলারলি মনিটর করতে হবে। বোর্ড অফ ডিরেক্টরদের তাদের রেসপন্সিবিলিটিটা ঠিকঠাক আছে কিনা বা তাদের ইন্ডিপেন্ডেন্সিটা এনশিওর করতে হবে। বোর্ড অফ ডিরেক্টরস এর তিন ধরনের পয়েন্ট। শেয়ার হোল্ডার যারা আছে তাদের রাইটটা ঠিকঠাক ভাবে পালন হচ্ছে কিনা, তাদের ইন্ডিপেন্ডেন্সিটা রয়েছে কিনা, সেটা ঠিকঠাক রাখতে হবে। অডিটর যারা আছে, যত ধরনের অডিটর আছে, যেহেতু অডিটররাই প্রবলেমগুলি সর্ট আউট করবে, অডিটরদের ইন্ডিপেন্ডেন্সিটা এনশিওর করতে হবে, ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে হবে, অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে হবে, ইন্টিগ্রিটিটা এনশিওর করতে হবে, এভরি এন্টিটি, প্রত্যেকটা পার্সনের জন্য। দেন ব্যাংকের যত ধরনের রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস আছে, সকল ধরনের রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস গুলিকে রুলস রেগুলেশনের মধ্য দিয়ে পরিচালনা হবে। প্রতিষ্ঠানে যত ধরনের ইনফরমেশন শেয়ার করার কথা, যেখানে যেটা সেটা প্রপার ওয়েতে ডিসক্লোজ করার নেচার ক্রিয়েট করতে হবে। যদি এই সকল কিছু কোনো একটা প্রতিষ্ঠানে এনশিওর করা যায়, তাহলেই আমরা ধরতে পারবো যে সেই প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করা হয়েছে। এবার বলবেন কোন কোন পয়েন্ট বলেছেন, যে কোনো একজন। কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার জন্য কোনো একটা প্রতিষ্ঠানে কি কি থাকতে হবে, যে কোনো একজন বলেন। সমস্যা নাই, আমি টাচ করে দিব, আপনি বলেন। ভাইয়া, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে ট্রান্সপারেন্সি, হুম। আর নাম্বার 3 হচ্ছে এডিকুয়েসি, নাকি ভুলে গেছি ভাইয়া ডাইভার্সিফিকেশন, নাম্বারটা। ডিসক্লোজার অফ ইনফরমেশন।
ওকে। অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ হ্যাঁ। ওকে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ডিরেক্টর লেভেলে যারা আছে তাদের মধ্যে কি থাকতে হবে? ডাইভার্সিফাইড ডিরেক্টরশিপ নিয়োগ দিতে হবে। তারপরে হচ্ছে অডিটর ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। অডিটর ইন্ডিপেন্ডেন্স। ওকে ওকে, জি বলেন, মুশফিক ভাই বলেন। অডিটর ইন্ডিপেন্ডেন্স, ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্স, রিভিউ অফ দ্য বোর্ড অফ রেগুলেটরি, রাইট। ডাইভার্সিটি অফ শেয়ার বোর্ড। হোল্ডারদের ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট সব যতগুলো এন্টিটি থাকবে হ্যাঁ। সবার ইন্ডিপেন্ডেন্স এনশিওর করতে হবে। তারপরে তারপরে আর ইনফরমেশন ডিসক্লোজের জায়গাটা দেখতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট একটু খেয়াল রাখতে হবে, রিস্ক ম্যানেজমেন্টটা এনশিওর করতে হবে, যত জায়গায় রিস্ক আছে সেটা প্রপারলি আইডেন্টিফিকেশন হচ্ছে কিনা। আর যত ধরনের এন্টিটির সাথে আমাদের রিপোর্টিং থেকে যত কিছু আছে সব ঠিকঠাক ভাবে দিতে হবে। এটাও যদিও এডিকুয়েট ডিসক্লোজারের মধ্যে পড়ে যায়, ওইগুলো ঠিকঠাক করে রাখতে হবে। তাহলে আমি আমার প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্স এনশিওর হয়েছে বলে ধরে নিতে পারবো। লাস্ট ফিনিশিং আমি দিচ্ছি। ট্রান্সপারেন্সি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, ইন্টিগ্রিটি থাকতে হবে। ডিরেক্টরদের মধ্য থেকে ডিরেক্টররা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে তাদের নিজেদের নিজেদের ডিসিশন নিতে হবে। ডিরেক্টররা ডাইভার্সিফাইড হতে হবে, বিভিন্ন পেশার লোকজনকে ডিরেক্টরশিপে নিতে হবে। ডিরেক্টররা পুরো প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রপার হইতে রিভিউ করতে হবে। অডিটররা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। শেয়ার হোল্ডার যারা আছে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে। প্রতিষ্ঠানে যত ধরনের রিস্ক মেকানিজম আছে সবগুলিকে প্রপার হইতে অপারেটিভ করতে হবে। ইনফরমেশন যেটা যেখানে শেয়ার করার কথা সেটা প্রপার ওয়েতে শেয়ার করতে হবে, যেটাকে আমরা ইনফরমেশন ডিসক্লোজার বলি, প্রপার ওয়েতে ডিসক্লোজ করতে হবে। যদি 9টা পয়েন্ট বলেছে, আপনি চাইলে 10টা পয়েন্ট অ্যাড করতে পারেন। শেয়ার হোল্ডারদের রাইটের একটা ইস্যু আছে, সেটার কথা বলা হয়েছে। যার যেখানে যে রেসপন্সিবিলিটি আছে সেটা যদি প্রপার ওয়েতে আমি কভার আপ করতে পারি, এই 10টা পয়েন্ট আপনি যদি ঠিকঠাক করে বুঝে লিখতে পারেন, এই প্রশ্নের 7 থাকলে আপনি 5, 5.5, 6 পাবেন। আমরা 2টা প্রশ্ন শেষ করেছি, আজকে আমরা এখানে শেষ করব। নেক্সট উইকে আমি শীটটা এখনই শেয়ার করে দিব গ্রুপে। আপনারা 3 থেকে একটু নিজেরা পড়বেন, কারণ আমি এই চ্যাপ্টারের ফাউন্ডেশনটা দিয়ে দিয়েছি। 3 থেকে পরের কোয়েশ্চেনগুলি আপনাদের কাজ হচ্ছে নিজেরা একটু পড়বেন। আমি নেক্সট দিন এসে শুধুমাত্র 3 থেকে পরের অংশটুকু একটু রিভিউ করে পরের চ্যাপ্টারে চলে যাব। মানে নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার শেষ করে একটু দিয়ে দিন প্লিজ। শীট জি, আজকে একটু দিয়ে দিন। শীট রেকর্ডিং সবকিছু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই উইকের জন্য আমাদের ক্লাস শেষ। নেক্সট উইক থেকে আমাদের সকল ধরনের মানে ফ্রি অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। আমরা শুধুমাত্র পেইড গ্রুপে, আমি যেটা ইনস্ট্রাকশন দিয়েছি, পেইড গ্রুপে আপনারা সকল লিঙ্ক ইনফরমেশন পাবেন, সেখান থেকে আপনারা জানবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।